আচ্ছা দেখ, এবার দেখ, আমি কিন্তু দুটো বই থেকেই ইম্পর্টেন্ট জিনিসগুলো করাবো, ঠিক আছে? এটা তোরা ক্লাস 8-এ যেরকম করেছিলি প্রায় সেরকমই আছে, তার থেকে আর একটুখানি বেশি আছে, তবে ক্লাস 8-এর বেশিরভাগ জিনিসই এখানে লাগবে। ক্লাস 8-এ কিন্তু প্রায় পুরোটাই কভার হয়ে গেছে, মনে করে দেখ। আর তোদের কি ছিল রে ক্লাস 8-এ? কোন বইটা ছিল? একটা বই ছিল, যাদের সেলিনা ছিল তাদের তো প্রায় 100% কভার হয়ে গেছে। দেখ, প্রথম বলেছে অ্যাটমিক স্ট্রাকচারে কি আছে, ডেমোক্রিটাস, গ্রিক ফিলোসফার, নেচার অফ ম্যাটার, বেসিক কনস্টিটিউয়েন্টস অফ লাইফ। এরা কি ছিল? ফিলোসফার, কোনো কেমিস্ট নয়। তখন তারা ভাবনা চিন্তা করেই যা কিছু মনে হয়েছে সেরকম করে সে বলেছিল। জন ডাল্টন তারপর এনেছিল তার ডাল্টনস অ্যাটমিক থিওরি। অ্যাটমিক থিওরি কেন? থিওরি কেন কথাটা? আচ্ছা, পিপল আর ওয়েটিং, দেখেছো? হ্যাঁ, জন ডাল্টন সে করেছিল ডাল্টনস অ্যাটমিক থিওরি। সেটা কিরকম জিনিস মনে আছে? সেটা কি কি বলেছিল? পস্টুলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি মনে আছে? কি ছিল? অ্যাটমস আর মেড আপ অফ ইনডিভিজিবল পার্টিকেলস। দেখ, তোর এখানে নিচের দিকে লেখা আছে পস্টুলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি, ওই যে পরপর লেখা আছে, small indivisible particles made up of matter is made up of small indivisible particles called atoms. They cannot be created nor be destroyed. হ্যাঁ, atoms of the same element are alike in all respect, মানে অক্সিজেনের দুটো অ্যাটম তারা একই রকম হবে, নাইট্রোজেনের দুটো অ্যাটম একই রকম হবে। এই তুই বুঝতে পারছিস কঙ্কনা? আর একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেন কিন্তু তাদের অ্যাটমগুলো সব আলাদা আলাদা হবে, বোঝা গেছে? এছাড়া আর কি বলেছিল? অ্যাটমস কম্বাইন উইথ আদার অ্যাটমস ইন সিম্পল হোল নাম্বার রেশিওস ফর্মিং কম্পাউন্ড অ্যাটমস অর মলিকিউলস। সেটা কিরকম? কম্পাউন্ড অ্যাটম বা মলিকিউল কিরকম বল, এক্সাম্পল দিয়ে বল। এটা সিম্পল হোল নাম্বার রেশিওতে কম্বাইন করে তারপরে কম্পাউন্ড হয়। তার মানে কি, হাইড্রোজেন আর অক্সিজেন এই রেশিওটা যদি 2:1 হয় তাহলে কি আমরা পাবো? H2O। এই রেশিওটা যদি আবার 1:1 হয় কি পাবো? H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড পাবো, তাই তো? তো এই রেশিওটা যদি সবসময় 2:1 হয় তাহলে সেই কম্পাউন্ডটা শুধুমাত্র ওয়াটারই হবে। আর যদি রেশিওটা 1:1 হয়, এগুলো আমরা সব অ্যাটমিক রেশিও করছি, নট বাই মাস, তাহলে সেটা কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড বলে আর একটা আনস্টেবল একটা কম্পাউন্ড ফর্ম করবে। যাই হোক, কিন্তু ডাল্টন আরেকটা জিনিস বলেছিল, ডাল্টনের বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু মডার্ন অ্যাটমিক থিওরি কি করেছে, সেগুলোকে নালিফাই করেছে। কিন্তু একটা জিনিস সবসময় একই রকম, সেটা কি? An atom is the smallest unit of matter which can participate in a chemical reaction. অ্যাটম হচ্ছে কোনটা? যেটা একটা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করবে, স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার। এইটা কিন্তু মডার্ন অ্যাটমিক থিওরিও তার সাথে কোরিলেশন করছে, মানে দুজনের সহমত, ঠিক আছে? তুই দেখ মডার্ন অ্যাটমিক থিওরির কন্ট্রাডিকশন কিভাবে করছে ডাল্টনস অ্যাটমিক থিওরিকে। ডাল্টনস অ্যাটমিক থিওরি বলেছিল অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল, ইনডেস্ট্রাক্টিবল, কিন্তু মডার্ন অ্যাটমিক থিওরি কি দেখালো? অ্যাটমকে ভাঙা যায়, সাব অ্যাটমিক পার্টিকেলসে ভাঙা যায়, বড় অ্যাটমকেও ছোট অ্যাটমে ভাঙা যায়, সেটা আমরা দেখবো পরপর। আর তারপরে কি বলেছিল? এই যে সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো পেয়েছি আমরা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, তাছাড়াও আরও অনেক অনেক পার্টিকেলস আছে। অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট আর অ্যালাইক ইন অল রেসপেক্ট বলেছিল ডাল্টন, আর অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস আর ডিফারেন্ট। কিন্তু দুটো অক্সিজেনের অ্যাটম একরকম নাও হতে পারে, তিনটে হাইড্রোজেনের অ্যাটম তিনটে ডিফারেন্ট টাইপের হতে পারে। কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ আইসোটোপ, ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ আইসোটোপস। আইসোটোপসগুলো কি? ডেফিনেশন: সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট মাস নাম্বার। 1H1, 2H1, 3H1, এইগুলো হচ্ছে হাইড্রোজেনের 3 রকম আইসোটোপ, মনে পড়ছে? আচ্ছা, তো এই তিনটে জায়গায় মডার্ন অ্যাটমিক থিওরি বলল যে না, ডাল্টনের সাথে আমি একমত নই, ঠিক আছে? মডার্ন অ্যাটমিক থিওরি, দেখ লাস্টের প্যারাগ্রাফটা আমি পড়ছি, একটু দেখ। However, correlates with Dalton's atomic theory in the fact that atoms are the
smallest unit of matter taking part in a chemical reaction and in a given compound the relative number and kind of atoms is a constant. কি বললো মডার্ন অ্যাটমিক থিওরি, যে হ্যাঁ ডাল্টন অ্যাটমিক থিওরির এই জায়গাটায় মানছি, কি মানছি, যে অ্যাটমই হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার যেটা পার্টিসিপেট করবে কেমিক্যাল রিয়াকশনে, আর একটা কম্পাউন্ডের মধ্যে, একটা পার্টিকুলার কম্পাউন্ডের মধ্যে, একটা স্পেসিফিক কম্পাউন্ডের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস আর নাম্বার অফ অ্যাটমস অফ ইচ এলিমেন্ট সেটাও স্পেসিফিক সেম থাকবে। তার মানে তুই যদি ওয়াটারের স্যাম্পেল নিস নানা রকম জায়গা থেকে, সেগুলোকে পিউরিফাই করিস 100% পিওর, তো তাদের মধ্যে দেখবি সবসময় রেশিওটা কত আছে, 2:1 আছে। বোঝা গেছে এত অবধি? আচ্ছা, এইবার আমি একটু কনসাইজ বইটা দেখছি। কনসাইজ কার কার ফলো করে রে? হ্যাঁ, তোদের দুজনের বা তো আচ্ছা, এই একই জিনিস আছে ফার্স্ট পেজে, ঠিক আছে? এইবার ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হবে হবে করছে, তখন কিন্তু হ্যাঁ লোকজন বুঝতে পারছে যে অ্যাটমের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি আছে, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আছে। সেই এনার্জিটাকে যদি এক্সপ্লয়েট করা যায় তাহলে আরও ডিস্ট্রাকটিভ ক্যাপাসিটির কিছু মানে ওয়েপন বানানো যাবে। সেইটার জন্য কিন্তু সবাই চেষ্টা করছিল, কিন্তু সেটা করতে গেলে আগে বুঝতে হবে সায়েন্টিস্টদের যে অ্যাটমের স্ট্রাকচারটা কীরকম, অ্যাটম কী দিয়ে বানানো থাকে, অ্যাটমের মধ্যে কী কী আছে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো, সেগুলোর পজিশান কি, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট কি, এই সব জিনিসগুলো। তখন সবাই মিলে কিন্তু চেষ্টা করতে শুরু করলো যে অ্যাটমের মধ্যে কি আছে, ঠিক আছে। একদিকে হচ্ছে অ্যাক্সিস পাওয়ার আর একদিকে আমেরিকা অ্যান্ড অ্যালাইস, তো সব দিকেই সব জায়গাতেই কিন্তু সায়েন্টিস্টরা মানে একদম পুরো ওই সময়টা খুব ভালো মানে সায়েন্সের অ্যাডভান্সমেন্ট হয়েছে, আর খুব তাড়াতাড়ি করে সবাই সব কিছু জিনিসপত্র আবিষ্কার করার চেষ্টা করছে, তাই না? আচ্ছা, এটার জন্য দেখ এখানে তোদের ইয়েতে আছে, আমি তোকে বলছি যাদের সেলিনা আছে তাদের একটুখানি দেখবি ফার্স্ট ইন্ডিকেশন অফ দ্য অ্যাটম, হ্যাঁ, ফার্স্ট ইন্ডিকেশন অফ দ্য প্রেজেন্স অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। লোকে কি করে বুঝলো? দেখলো অ্যাটমস থেকে আয়ন ফর্মেশন হচ্ছে, অ্যান্ড আয়নস আর চার্জ পার্টিকেলস। তার মানে কি, একটা অ্যাটম থেকে নিশ্চয়ই কোনো পার্টিকেলের লস বা গেইন হয়েছে বলেই সেটা চার্জ আয়ন তৈরি হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে ফর্মেশন অফ আয়ন সাপোর্টস দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাটমস কন্টেন themselves contain some kind of চার্জ সাবঅ্যাটমিক পার্টিকেলস, যেটা অ্যাটম থেকে বেরিয়ে যায় বা অ্যাটমের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে, মানে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো রয়েছে। তখন ওই যে ফ্যারাডে আরও বেশি করছিল, আরও কিছু এক্সপ্লেন করেছিল। জে থমসন শোড দ্য এক্সিস্টেন্স অফ দিস চার্জ পার্টিকেলস, প্রথম ইলেকট্রন আবিষ্কার করলো, ভালো কথা। আর কিন্তু থমসনের আগেও আরেকজন ছিল, তার নাম হচ্ছে উইলিয়াম ক্রুকস, ঠিক আছে। উইলিয়াম ক্রুকস যেটা করলো সেটাকে বলে একটা ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউব জিনিসটা কি? আচ্ছা দাঁড়া, আমি একটু ব্যাক ক্যামেরা দিচ্ছি, দীক্ষিত। আরে আমি জানি না তুই কতটা দেখতে পাবি, দেখতে পাচ্ছিস? আচ্ছা যাই হোক, ডিসচার্জ টিউব জিনিসটা কি? আমরা ক্যাথোড রে টিউবও বলে থাকি। আরে পুরোনো দিনের বাক্স টিভি আছে কারুর বাড়িতে, চলে এখনো? আমার বাড়িতে একটা আছে এখন, এত বড় বাক্স টিভি, তাই তো। ওখানে কি আছে? ওই ডিসচার্জ টিউব, এই যে টিউব লাইট কাইন্ড অফ, ঠিক আছে। উইলিয়াম ক্রুকস কি করলো, এরকম একটা পার্শিয়ালি ইভ্যাকুয়েটেড গ্লাস ভেসেল বানালো। মানে কি, এর মধ্যে থেকে প্রায় কিছু নেই, প্রায় ভ্যাকিউম আছে। কি আছে? আমার কিছু বলার যা আছে আছে, হ্যাঁ 100% ভ্যাকিউম নয়, এখানে হচ্ছে
খুব হালকা এয়ার আছে, লাইক 0.01 মিলিমিটার অফ মার্কারি প্রেশার, তুই বুঝতে পারবি আমাদের যেটা নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার সেটা কত মিলিমিটার, 70 সেন্টিমিটার, মানে 760 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। বোঝা গেছে? সেই রকম প্রায় 9 বরাবর, বুঝতে পেরেছিস? সেইখানে দুটো মেটাল ইলেকট্রোড ফিউজ করে দিয়েছে, আর কি আছে এইখানে দেখবি তোদের বইতেও আছে, এই রকম করে দেখিয়েছে হাই ভোল্টেজ এখানে ইলেকট্রিসিটি পাঠাচ্ছে। না না, এটা সেরকমই, একদম পাতলা নয়, বেশ ভালো শক্তপোক্ত। তো যাই হোক, আচ্ছা একটা হচ্ছে নেগেটিভ প্লেট, একটা হচ্ছে পজিটিভ প্লেট, কোনটার নাম কি? কেন ক্যাথোড? কেন ক্যাথোড? ক্যাথোডের নামটা কেন? ক্যাটায়ন্স মুভ টুয়ার্ডস ক্যাথোড। এবার ক্যাটায়ন নিজেরা কি চার্জ? পজিটিভ চার্জ, তাই তো? ক্যাটায়ন্স মুভ টুয়ার্ডস ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এরকম রেখেছে দুটো মেটাল প্লেট। এইবার পার্শিয়ালি ইভ্যাকুয়েটেড আছে, প্রায় হালকা। এইবার সেখানে দেখলো একটা হাই ভোল্টেজের ডিসচার্জ যদি অ্যাপ্লাই করে তখন কিছু রে যাচ্ছে, লাইক ব্লু কালারের কিছু রে যাচ্ছে, আমি জানি না এখানে কতটা কালি আছে, ঠিক আছে? ব্লু কালারের রে যাচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। উইলিয়াম ক্রুক শুধু এইটুকুনি বলতে পেরেছিল, এর থেকে বেশি কিছু বলতে পারেনি। এরপরে কে এসছে? এরপরে এসছে জে জে থমসন। উইলিয়াম ক্রুকস এইটুকুনি বলছিল, দেখ তোদের বইতেও আছে, ডিসকভার দ্য ক্যাথোড রেজ, নাম দিয়েছিল ক্যাথোড রেজ, মার্ক কর। কেন ক্যাথোড রেজ? বিকজ দে অরিজিনেটেড ফ্রম দ্য ক্যাথোড, তারা কোত্থেকে জন্ম নিয়েছে? ক্যাথোড থেকে জন্ম নিয়েছে, তাই জন্য ক্যাথোড রেজ। ওখানে লেখ কঙ্কনা, ক্যাথোড রেজের পাশে লেখ, দে অরিজিনেটেড ফ্রম ক্যাথোড। অরিজিনেটেড ফ্রম ক্যাথোড, ঠিক আছে? ব্লু রেজ ওয়ার এমিটেড ফ্রম দ্য নেগেটিভ প্লেট, দ্যাট ইজ ক্যাথোড, দিস রেজ ওয়ার কল্ড ক্যাথোড রেজ। ভালো কথা, এর থেকে আর বেশি কিছু বলতে পারেনি। এরপরে এসছে স্যার জে জে থমসন, ঠিক আছে? থমসন, নট থমসন। পড়েছিস টিনটিন? থমসন অ্যান্ড থমসন, with a P or without a P? This one is without a P, তাই তো? আচ্ছা, সে কি করলো? তিনি এসে, তিনিও বেশ নোবেল লরিয়েট, ভালো কথা। তিনি কিন্তু এই ক্যাথোড রেটা কি দিয়ে বানানো, তার কনস্টিটিউয়েন্ট কি, আর আর সেটার প্রপার্টিজ কি, সেগুলো খুঁজে বার করলেন। বুঝতে পেরেছিস? তাহলে কি করলেন? উনি প্রথম দেখলেন যে আমি যদি একটা এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড রাখি, ঠিক আছে, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড রাখলাম, এদিকে একটা অ্যানোড রাখলাম, এদিকে একটা ক্যাথোড রাখলাম, তাহলে ব্লু রেজগুলো কি করে? ব্লু রেজগুলো কি করছে? কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? ওরা কাছাকাছি অ্যানোডের দিকে চলে যাচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা কাছে আছে, কাছাকাছি জিনিস আছে, সেখানে অ্যাট্রাকশন হচ্ছে। বুঝতে পেরেছিস তো? এই ব্লু রেজগুলো এদিকে চলে যাচ্ছে, এরকম দেখলো। আচ্ছা, এটা একটা জিনিস। যদি এটা না থাকে তখন এটা কি করে? স্ট্রেট লাইনে যাচ্ছে। এবার স্ট্রেট লাইনে যাচ্ছে, সেইখানে কি করলো? যদি একটা কাট আউট রাখে, ধর একটা খুব হালকা একটা অ্যালুমিনিয়ামের একটা কাট আউট রেখেছে, এরকম একটা কাট আউট রেখেছে, ঠিক আছে? তাহলে দেখলো এটার একটা শ্যাডো পড়বে এদিকে যদি একটা স্ক্রিন থাকে। আচ্ছা, শ্যাডো কাদের পড়ে রে? কে 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 শ্যাডো ফেলতে পারে? লাইট, যেরকম। কেন? লাইটের কোন প্রপার্টির জন্য? রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। তার মানে কি? লাইট ক্যান ট্রাভেল ইন স্ট্রেট লাইন, তার মানে এই ক্যাথোড রেজগুলো ট্রাভেল ইন স্ট্রেট লাইন, যার জন্য ওরকম শ্যাডো ফর্মেশন করতে। বুঝতে পেরেছিস? আর যদি খুব পাতলা একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে একটা ফ্যান বানিয়েছে, ধর এরকম একটা ফ্যান বানিয়ে রেখেছে, এই উল্টো দিকে হলো,
এরা একটা ফ্যান রেখেছে, দেখলো এই ফ্যানটা ঘুরছে, তার মানে কি? তার মানে এইখানে যে রেগুলো যাচ্ছে তাদের মাস আছে, তাদের কাইনেটিক এনার্জি আছে, তাই জন্য এই ফ্যানটাকে ঘোরাতে পারছে। তার মানে কি? তাদের কাইনেটিক এনার্জি আছে, তারা স্ট্রেট লাইনে চলে এবং তারা অ্যানোডের দিকে ঝুঁকে যাচ্ছে। তার মানে কি? তারা নেগেটিভলি চার্জ পার্টিকেল। বুঝতে পেরেছিস? এইগুলো দিল। তারপরে আরো কিছু করলো। আর কি করলো? ও দেখলো এখানে একরকম গ্যাস রেখে, হ্যাঁ, ও হিসাব টিসাব করে দেখলো চার্জ বাই মাস এই রেশিও বার করলো, কিউ বাই এম রেশিও আমরা এটাকে বলবো, তোরা হায়ার ক্লাসে গিয়ে পাবি। ঠিক আছে? চার্জ বাই মাস। হাইড্রোজেন রাখলো একই রকম ভ্যালু, নাইট্রোজেন রাখলো একই রকম ভ্যালু, অক্সিজেন রাখলো একই রকম ভ্যালু, এয়ার রাখলো একই রকম ভ্যালু। তার মানে কি? এই পার্টিকেলগুলো সব গ্যাসের মধ্যে সেম। বুঝতে পেরেছিস? ও সেগুলোর নাম দিল ইলেকট্রন। ক্লিয়ার হচ্ছে? দেখ, he found that cathode rays has the following characteristics: travel in straight line, cast a shadow, deflected by magnetic and electric field. কেন deflected by magnetic and electric field মানে কি? they themselves are charged particle. বুঝতে পেরেছিস? ড্যাশ দিয়ে লেখ, themselves are charged particle, তাই জন্য deflected হচ্ছে। they have kinetic energy, ঠিক আছে? তাদের, তার মানে কি আছে? কাইনেটিক এনার্জি আছে, তার মানে কি আছে? তাদের মাস আছে। এবং কি বলেছে? দে রেইজ দ্য টেম্পারেচার অফ আ মেটালিক অবজেক্ট অন হুইচ দে ফল। কোনো একটা, অবশ্যই যে কোনো মেটাল না, ভালো বোঝা যাবে যদি হাই মেল্টিং পয়েন্টের টাংস্টেন ফাংস্টেন এগুলো নিয়ে রাখে, তার উপর এগুলোকে ফেললে সেই মেটাল সারফেসের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বোঝা গেছে? এইসব করে ক্যাথোড রেস কনসিস্ট অফ, বইতে তাকা কি আছে কনক্লুশন, নেগেটিভলি চার্জ পার্টিকেলস কল্ড ইলেকট্রনস। তারপরে দেখো যে যেটা বললাম গ্যাসগুলো বদলে বদলে আলাদা আলাদা দিত, তাই জন্য কি আছে? Atoms of all types contain the same particle electrons and irrespective of how electrons are emitted, they are all identical. Irrespective of the nature of the electrodes or gas used, তুই এখানে আয়রনের ইলেকট্রোড দিয়েছিস বা প্ল্যাটিনাম দিয়েছিস, কপার দিয়েছিস বা অ্যালুমিনিয়াম দিয়েছিস, সেটাতে কিছু যায় আসে না। ওই চার্জ বাই মাস রেশিও সব সেম সেম থাকছে। Electrons are produced which had a negative unit charge and a negligible mass. Since atoms are electrically neutral, তাহলে ইলেকট্রন তো আবিষ্কার হয়ে গেল, তাই তো? It must contain some particles which are positively charged. থমসন যখন এই ইলেকট্রনটাকে আবিষ্কার করে দিল, তার মানে ইলেকট্রন তো অ্যাটম থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা তো বেশ ভালো কথা। অ্যাটম থেকে যখন ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, তারপরে অ্যাটমটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ চার্জের হয়ে যাচ্ছে, ইলেকট্রনটা নেগেটিভ চার্জের বেরিয়ে গেল। তার মানে কিন্তু অ্যাটম অ্যাজ আ হোল, ওই ইলেকট্রন বেরোনোর আগে অ্যাটম অ্যাজ আ হোল ছিল নিউট্রাল। তার মানে কি? ইলেকট্রনের নেগেটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য নিশ্চয়ই একটা পজিটিভলি চার্জ পার্টিকেল রয়েছে। বুঝতে পেরেছিস? তখন লোকে খোঁজ করতে শুরু করলো, অ্যান্ড দিস লেড টু দ্য ডিসকভারি অফ প্রোটনস। তাহলে কোশ্চেনটা কি? হোয়াট লেড টু দ্য ডিসকভারি অফ প্রোটনস, এটা হচ্ছে তার আনসার। বোঝা গেছে? যে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে মানুষ বুঝতে পারলো সিন্স অ্যাটমস ওয়ার ইলেকট্রিক্যালি নিউট্রাল, so there must be a positively charged particle which was there to neutralize the negative charge of electron. বুঝেছিস? আচ্ছা, মাস অফ অ্যান ইলেকট্রন সেটা কি বলেছে দেখ, 1/1837 পার্ট অফ আ হাইড্রোজেন অ্যাটম বা 1/1836 পার্ট অফ আ প্রোটন। ঠিক আছে, আমরা বলি তার মানে কি? 1836টা 1836 ইলেকট্রন তুই নিলি, তাদের যত মাস হবে একটা প্রোটনের সেম মাস হবে। তার মানে ইলেকট্রনের মাস প্রায় নেগলিজিবল। আমি আজকে বললাম আমার ওয়েট বেড়ে গেছে, আমি কি করব? একটু নখ কাটবো, চুল কাটবো, আবার ওয়েট করব, আমার মাস কিছু কমবে? কিছু কমবে না। ওই গোটা অ্যাটমের মাস আর ইলেকট্রনের মাস 1836টা ইলেকট্রন তাড়িয়ে দিলে তাহলে 1 ইউনিট মাস কমবে। ওই তাই জন্য আমরা মাসকে কি করি? ইলেকট্রনের মাসকে নেগলিজিবল, প্রায় জিরো ধরা হয়। প্রায় জিরো ধরা হয়, এর মানে কিন্তু নয় যে ওর মাসটা জিরো, না, এতই হালকা জিরো ধরা হয়। এদের অ্যাবসলিউট মাস, অ্যাবসলিউট চার্জ তোদের মুখস্থ রাখতে হবে। 9.107 10⁻⁻28 গ্রামে রয়েছে। এসআইতে বললে -31 কেজি হয়ে যাবে। বুঝেছিস? যার বইতে যেটা আছে সেটা করবি। একদম মাস আর চার্জ আছে, তুই দেখবি পরে আছে।
হ্যাঁ এই তো এখানে রয়েছে প্রপার্টিজ অফ ইলেকট্রন, প্রপার্টিজ অফ ইলেকট্রন পেয়ে গেছিস। আচ্ছা তার চার্জ হচ্ছে 1.602 10⁻⁻19 কুলম্ব। এটা আমরা আপ টু 1 প্লেস অফ ডেসিমাল করি, দেখবি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা গিয়ে করব। 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব হিসেবে লাগবে। এক্সট্রিমলি স্মল, লেস দ্যান 10⁻⁻15 মিটার, ভালো কথা। আচ্ছা, ইলেকট্রন মে বি ডিফাইন্ড as a subatomic particle having a unit negative charge mass equal to 1/7. It is denoted by কি করছে E0-1। তার মানে কি, আমার মনে করে দেখ এক্স এ ওপরে জেড নিচে এরকম করে ডিনোট করা হয় না, ওপরের নাম্বারটা কি নাম্বার রে, মাস নাম্বার, মানে মাস। তাহলে ইলেকট্রনের মাসকে কি বলছি আমি, 0। জেডটা কি বলে, নাম্বার অফ প্রোটনস বা নিউক্লিয়ার চার্জ, কেননা প্রোটন যতগুলো হবে নিউক্লিয়ার চার্জও ততই হবে। কিন্তু আমার এখানে -1, মানে আমি যদি শুধু 1 লিখতাম তার মানে কি +1 হয়ে যেত, সেটা তো নয়, আর এটা -1-এর চার্জ, বুঝতে পেরেছিস, এরকম করে দেওয়া হয়। আচ্ছা যাই হোক, এরপরে তাহলে আবিষ্কার হওয়ার কার বাকি, হ্যাঁ সেখানে হচ্ছে প্রোটন না ইএম গোল্ডস্টেইন, ঠিক আছে দেখ। হ্যাঁ কোথায়, ইলেকট্রন বললাম। এইবার আসছে ইএম গোল্ডস্টেইন। গোল্ডস্টেইন কি করলো, আচ্ছা গোল্ডস্টেইন একই রকম জিনিস করলো, একটা ডিসচার্জ টিউব নিয়েছে, ক্যাথোড রে টিউব, এই যে এই একই জিনিস ডিসচার্জ টিউব, আমাদের টিউব লাইট, দুদিকে দুটো ইলেকট্রোড আছে, বুঝতে পেরেছিস তো, একদম লো প্রেসার। আচ্ছা কখনো টিউবলাইট ফাটতে শব্দ শুনেছিস, টিউবলাইট ভেঙেছে বা ইয়ে হয়েছে, না শুনেছিস চোখের সামনে, অনেক জোরে শব্দ হয়, কেন, কেননা পার্শিয়ালি ভ্যাকিউম থাকে, বাইরে থেকে হাওয়াটা গিয়ে ধাক্কা মারে, বুঝতে পেরেছিস। ও কি করলো, ও এখানে একটা ইম্প্রোভাইজেশন করলো। আচ্ছা আমি ক্যাথোডটাকে লেফট সাইডে এঁকেছিলাম, অ্যানোডটাকে রাইট সাইডে এঁকেছিলাম, তো এখন অ্যানোডটাকে রাইট সাইডে আঁকবো। ও শুধু করলো এখানে একটা চেঞ্জ করে দিল, এটা আমার কি হচ্ছে অ্যানোড আছে, ঠিক আছে, আর এখানে একটা পারফোরেটেড ক্যাথোড আছে। পারফোরেটেড ক্যাথোড মানে কি, হ্যাঁ সছিদ্র, উইথ ছিদ্র, মানে কি এই ধরো এই নেটের মতো, ঠিক আছে, ফুটো ফুটো ছাকনির মতো, চার ছাকনির মতো ধরে নে, ঠিক আছে। এই পারফোরেটেড ক্যাথোডটা দিল, পারফোরেটেড ক্যাথোড যখন দিল তখনও দেখলো ক্যাথোড রে তো যাচ্ছেই টুয়ার্ডস অ্যানোড, এটা ক্যাথোড রে, আবার উল্টো দিকে আরেক রকম রে যাচ্ছে, ও সেটাকে নাম দিল অ্যানোড রে, ঠিক আছে, বা পজিটিভ রে, দেখ লেখা আছে তোদের বইতে, সবার বইতে লেখা আছে পজিটিভ রেজ নাম দিলে। অপোজিট দিকে যাচ্ছে কেন, কারণ এটাও তো পজিটিভ প্লেট, পজিটিভ প্লেটের দিকে যাবে না, বুঝতে পেরেছিস। কোথায় নেগেটিভ নেই তো কি আছে, এখানে তো পজিটিভ আছে, তার থেকে রিপালশন হচ্ছে, হ্যাঁ রিপালশন। এবার জিনিসটা কি, এই পজিটিভ রে যেটা, সেটাকে তোদের বইতে বেশি কিছু নেই, শুধু আমি বলে দিচ্ছি যদি হাইড্রোজেন থাকে, যদি তুই গ্যাসটাকে হাইড্রোজেন দিস, হাইড্রোজেন অ্যাটমটা কি দিয়ে বানানো রে, কি কি আছে তার কনস্টিটুয়েন্ট, একটা ইলেকট্রন একটা প্রোটন। ক্যাথোড রে মানে কি কি চলে গেল, একটা অ্যাটম থেকে কি চলে গেল, তাহলে কে পড়ে থাকবে, ওই যে ওইদিকে যাচ্ছে, বুঝতে পেরেছিস। মানে H+ আয়ন মানে বেসিক্যালি কি, একটা প্রোটন, ঠিক আছে। তো যাই হোক, এইটার অ্যানালিসিস করে দেখা গেল এগুলো সব চার্জ পার্টিকেল প্রোটন। হ্যাঁ এইবার প্রোটনের তুই প্রপার্টিসগুলো দেখ। অ্যানোড রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইন, এই যে অ্যানোড রে নাম দিয়েছে, বা পজিটিভ রে। মাইনিউট পার্টিকেলস হেন্স প্রডিউস মেকানিক্যাল এফেক্ট, পজিটিভলি চার্জ, নাম দিল প্রোটন। দিস রেজ প্রডিউস ফ্লুরোসেন্স অন আ জিঙ্ক সালফাইড স্ক্রিন, জেডএনএ স্ক্রিনের ওপর এটা একটা ফ্লুরোসেন্স করে। ফ্লুরোসেন্স মানে বুঝিস তো, হ্যাঁ ওই ব্রাইট একটা ফ্লুরোসেন্স কালার হয়, মানে যেখানে স্ক্রিনের ওপরে গিয়ে পড়ছে না, এই যে এইখানে, এখানে এই যে এখানে কি পড়ছে বলতো, ইলেকট্রন পড়ছে।
ইলেকট্রনগুলো পড়ছে বলে এই রকম ফ্লুরোসেন্স হচ্ছে। আমরা কি বলি? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ওই যে সিএফএল ছিল আগে, এইগুলো কিন্তু ফ্লুরোসেন্ট টিউব লাইট, নামটা এটা। ঠিক আছে, হালকা নায়ের মতো। যাই হোক, দেয়ার ই বাই এমও বলে বা কিউ বাই এমও বলে, মাস রেশিও ডিফার্স ফ্রম গ্যাস টু গ্যাস। হ্যাঁ, এইখান থেকে তাহলে কি জানা যায়? দেখ, এক এক রকম গ্যাস দিলে তোর কিউ বাই এম বা ই বাই এম, চার্জ বাই মাস রেশিও আলাদা হবে। তার মানে কি, তুই যদি এইচ হাইড্রোজেন দিস তাহলে এইচ প্লাস বেরোলো, তুই যদি অন্য কোনো গ্যাস দিস তার ক্যাটায়নটা বেরোবে, তা সেখানে তো চার্জ বাই মাস রেশিও আলাদা হয়ে যাবে, মাস তো আলাদা আলাদা। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ম্যাক্সিমাম ওয়েন হাইড্রোজেন ইজ টেকেন ইন দ্য ডিসচার্জ টিউব। কেন? তখন হাইড্রোজেনের মাসটা সব থেকে ছোট, নিচে কি ডিনোমিনেটার, হাইড্রোজেন তো সব থেকে লাইটেস্ট এলিমেন্ট, চার্জ তো আছে ভালোই, তাই জন্য এটা ইয়ে। আচ্ছা, তারপরে প্রোটন নামটা হলো, এবং সেখানে তোর ওই অ্যাবসলিউট মাস আর অ্যাবসলিউট চার্জ। চার্জ দেখ তোর ইলেকট্রনের যা আছে 1.602 10⁻⁹ কুলম্ব, উইথ আ নেগেটিভ সাইন হলে ইলেকট্রনের চার্জ, আর উইথ আ পজিটিভ সাইন হলে সেটা হচ্ছে প্রোটনের চার্জ। ঠিক আছে, দরজাটা ভেজিয়ে দে, ওটা অফিসের দরজাটা, দরজা এটা না ওটা। ঠিক আছে, দেখ প্রোটন আমরা কি করে বলতে পারি? এই যে হাইড্রোজেন অ্যাটম আছে, সেখান থেকে একটা ইলেকট্রন বেরোলো, তাহলে কি পড়ে থাকবে? এইচ প্লাস, এটাই তো একটা প্রোটন। খুব ছোট্ট একটা জিনিস। যাই হোক, এইবার প্রোটন তো আবিষ্কার হয়ে গেল। তারপর লোকে ভাবছে যে ইলেকট্রন আর প্রোটন তো ভালো কথা, আবিষ্কার হয়ে গেল, তাহলে স্ট্রাকচারটা কিরকম, এরা কিভাবে সাজানো রয়েছে? তখন আবার জে থমসন তিনি বললেন একটা প্লাম পুডিং মডেল বা অ্যাপেল পাই মডেল, এক জায়গায় এক রকম নাম আছে দেখবি, প্লাম পুডিং মডেল। কিরকম? কেক খেয়েছিস, কেকের মধ্যে যেরকম বাদাম বা তোর রেজিনস বা তোর ওই মোরব্বা টোরব্বাগুলো যেরকম এমবেডেড থাকে, ওই থমসন বলল অ্যাটম হচ্ছে একটা পজিটিভ স্ফিয়ার, তার মধ্যে ইলেকট্রন নেগেটিভ চার্জের তারা এমবেডেড থাকে। বোঝা গেছে? বা তরমুজ কাটলে যেরকম দেখা যায় না তরমুজের বীজ, ওই রকম করে এমবেডেড থাকে, এবং টোটাল পজিটিভ চার্জ অফ দ্য পজিটিভ স্ফিয়ার ইজ ইকুয়াল টু দ্য টোটাল নেগেটিভ চার্জ অফ অল দ্য ইলেকট্রনস। তাই জন্য অ্যাটমস হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। এইটা ঠিকঠাক, কিন্তু বাকি এরকম করে থাকে না, কেননা তারপরে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস দেখালো যে না, এইরকম করে থাকতে পারে না। সো দিস থিওরি ওয়াজ ডিসকার্ডেড। ঠিক আছে, তখন এলেন আরেকজন লর্ড রাদারফোর্ড। লর্ড রাদারফোর্ড কি করলেন? উনি এবার থেকে কিন্তু ভালো করে দেখবি, তিনটে কি বলবো, অবজারভেশন, তার এগেনস্টে কনক্লুশন, এগুলো পুরো মুখস্থ রাখতে হবে। লর্ড রাদারফোর্ড ভাবলেন, আমি যদি ঢিল ছোড়ার মতো করে অ্যাটমের মধ্যে কিছু প্রজেক্টাইল ছুঁড়ে মারি। প্রজেক্টাইল মানে কি? প্রজেক্টাইল হচ্ছে গুলি, বুলেট বা মিসাইল, এইগুলো হচ্ছে প্রজেক্টাইল। বা তুই একটা ঢিল ছুঁড়ে মারলি কাউকে, সেটাও প্রজেক্টাইল। ঠিক আছে, এই রকম আমি যদি অ্যাটমের মধ্যে ছুঁড়ে মারি, আর তখন যদি অ্যাটম থেকে ছিটকে ছিটকে যে জিনিসগুলো বেরোবে, আমি সেটাকে স্টাডি করব, সেটাকে আরো ভালো করে বুঝবো, এইটা ওনার ধান্দাটা ছিল। তার জন্য কি করলেন? তার জন্য উনি প্রজেক্টাইল হিসেবে যেটাকে চয়েস করলেন সেটা হচ্ছে আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল জিনিসটা কি? এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থেকে, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থেকে হুড়হুড় করে বেরোয় আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলটার কনস্টিটুয়েন্ট কি আছে সেটা পুরোপুরি সেই সময় না জানা গেলেও, হ্যাঁ, জিনিসটা কি সেটা আগে আমরা দেখি। একটা হিলিয়াম অ্যাটম আছে, কি হচ্ছে, কি চাই? একটা হিলিয়াম অ্যাটম আছে। হিলিয়াম অ্যাটম, আচ্ছা কি দিয়ে বানানো রে? কি কি আছে হিলিয়াম অ্যাটমে? হিলিয়ামে কি কি আছে? কটা আছে? আছে হিলিয়ামে কি আছে? তার তো দুটো আছে। দুটো কি আছে? প্রোটন আছে
দুটো নিউট্রন আছে, আমি নিউট্রনগুলো এরকম ব্ল্যাক করে দিলাম, আর বাইরে ফার্স্ট শেলে দুটো ইলেকট্রন ঘোরাফেরা করছে, বুঝতে পেরেছিস? তাহলে এইখান থেকে তুই যদি দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দিতে পারিস তাহলে কি থাকবে পড়ে? এইটাও বেরিয়ে গেল, এটাও বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে He2+ আয়ন, মানে দুটো প্রোটন আর দুটো নিউট্রন। ভালো কথা, দুটো প্রোটন আর দুটো নিউট্রন পড়ে থাকলো। এইটা বেসিক্যালি কি, এটাকে বলে ডাবলি চার্জড He+2 আয়ন, তুই এটা বলতে পারিস, বা হিলিয়াম নিউক্লিয়াস, ভেবে দেখ। এবং এটার মাস কত, এটার চার্জ কত? প্রোটন আর নিউট্রনের মাস হচ্ছে 1 ইউনিট করে, তাহলে এটার মাস হচ্ছে 4 ইউনিট, ইউনিফাইড মাস ইউনিট বা এমইউ যাই বল। আর চার্জটা কত? +2 ইউনিট। আমি এখানে ওই 2 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব অ্যাবসলিউট, মানে একটা প্রোটনের হচ্ছে +1, দুটো প্রোটন মিলে +2, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে ইনায়া? এবার এই জিনিসটাকে ভাব, এই জিনিসটা হচ্ছে সাইজ ভেরি ভেরি স্মল, কিন্তু মাস আছে 4 ইউনিট, বেশ একটা পাথরের মতো জিনিসটা, ঠিক আছে? এবার ধর মানে কিরকম, তুই একটা সিচুয়েশন কল্পনা কর, একটা দেয়ালের ওপর তুই কয়েকটা ফাঁকা বোতল রেখে দিয়েছিস বা ওই টিন ক্যান রেখে দিয়েছিস, ওই যে তোর ইয়েগুলো কি বলে, কোল্ড ড্রিঙ্কসের যে ক্যানগুলো হয় টিনের, ওগুলো ফাঁকা কয়েকটা রেখে দিয়েছিস। এবার তুই কয়েকটা পাথর নিয়েছিস, নিয়ে ওটার গায়ে মারছিস, তাহলে কি হবে? পাথর গিয়ে যদি ধাক্কা মারে তাহলে কি হবে? টিন ক্যানটা পড়ে যাবে, তাই তো? পাথর দিয়ে তুই তো মারছিস, টিন ক্যানটা তো হালকা, ওটার গায়ে যদি লাগে তাহলে গিয়ে পড়ে যাবে। ঠিক সেরকম উনি ভাবলেন কি, আমার কিছু অ্যাটম থাকবে, অ্যাটমের গায়ে আমি আলফা পার্টিকেল ছুঁড়ে মারবো, সেখান থেকে দেখা যাবে কি বেরোয়, সেটাকে স্টাডি করব। তার জন্য উনি কি করলেন, সব থেকে মেলিয়েবল মেটাল একটা নিলেন, গোল্ড। কতটা সেটা দেখ, তোদের এখানে কিন্তু রয়েছে, এটা মুখস্থ করবি, 1 মিলিয়ন্থ অফ আ সেন্টিমিটার, আন্ডারলাইন করে রাখ। কতটা মোটা? 1 মিলিয়ন্থ অফ আ সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, ঠিক আছে? 52, সেটাই দেখ, মানে হিউম্যান হেয়ারের 1/20 টাইমস, মানে তোর একটা হেয়ার নিয়ে সেটাকে 20টা ভাগে ভাগ কর, তার একটা ভাগ, হ্যাঁ, মানে ওটাকে কাট, বুঝতে পেরেছিস? এতটা পাতলা। এরকম গোল্ড ফয়েল মানে কি, তুই ফু দিবি ভেঙে যাবে, এদিকে তাকাই না, ফু দিবি ভেঙে যাবে, এই রকম টাইপের পাতলা, ঠিক আছে? হ্যাঁ, ওটা গোল্ড ফয়েল। গোল্ড ফয়েলটা উনি রাখলেন এরকম। এইবার আলফা পার্টিকেলের একটা সোর্স উনি চয়েস করলেন, সেটা কি নিলেন? সেটা নিলেন রেডিয়াম। রেডিয়াম জিনিসটা আলফা পার্টিকেল বের করে, ভালো কথা। এখানে রেডিয়ামটা রয়েছে, আর এই জিনিসটা একটা লেড বক্সের মধ্যে আছে। লেড বক্সটা কি জিনিস? লেড হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেখান দিয়ে তোর রেডিও অ্যাক্টিভ রেসকেও আটকাতে পারে, বাকি সব জিনিস দিয়ে রেডিও অ্যাক্টিভ রেস মোটামুটি ভেদ করে যেতে পারে। রেডিয়াম একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ন্যাচারালি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে? এটা লেড বক্সের মধ্যে রেখেছে। এইবার এখানে একটা স্ক্রিন রেখেছেন উনি, এটা হচ্ছে ওই স্পেশালি কোটেড একটা স্ক্রিন, লাইক জিঙ্ক সালফাইড বা এরকম। তাতে কি হবে, তার উপরে গিয়ে যদি কোনো, হ্যাঁ, জিঙ্ক সালফাইড স্ক্রিনটার ওপর গিয়ে যদি কোনো রে বা সাব অ্যাটমিক পার্টিকেল পড়ে,
সেটা ফ্লুরোসেন্ট হয়ে যাবে, ওই পয়েন্টগুলো, ওই পজিশনগুলো। ঠিক আছে, এটা খুলে দিলেন উনি, এখান দিয়ে রে হু হু করে যাচ্ছে। হ্যাঁ, এটা গোল্ড ফয়েল, এটা গোল্ড ফয়েলটা রেখেছে। এটা ফিউ অ্যাটমস থিক, লাইক 200 বা 300 অ্যাটমসের মতো ঠিক, 200-250 অ্যাটমের মতো মোটা। ঠিক আছে, উনি নিজের বায়োগ্রাফিতে লিখেছেন, অটোবায়োগ্রাফিতে লিখেছেন, এইটার রেজাল্ট দেখে চমকে গেছেন। উনি বললেন, ইট ইজ লাইক ফায়ারিং 9-inch ক্যানন শেল অন টয়লেট পেপার অ্যান্ড গেটিং রিবাউন্সড। বেশিরভাগ এখানে দেখলেন যে এরকম আলফা পার্টিকেল ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ মানে ম্যাক্সিমামটাই। আর কিছু আলফা পার্টিকেল মানে ফাঁকা, ওই যে হালকা টিনের ক্যান রয়েছে, সেখানে তুই এত বড় একটা ঢিল ছুঁড়ে মারলি বা ইট ছুঁড়ে মারলি, ইটটা ফেরত চলে এলো। বুঝতে পেরেছিস? এই রকম করে কিছু লার্জ অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়ে গেল। বুঝতে পেরেছিস? ওই যেগুলো এরকম বাউন্স ব্যাক করলো, এটার জন্য উনি ওই কথাটা বলেছিলেন, দেখে অবাক হয়ে গেছিলেন যে এত ভারী এই আলফা পার্টিকেল সেগুলোকে ছিটকে দিচ্ছে। তাহলে ওনার অবজারভেশন কি? ফার্স্ট অবজারভেশন দেখ, তুই বইতে আছে, ম্যাক্সিমাম অফ দ্য আলফা পার্টিকেলস ওয়েন্ট স্ট্রেট থ্রু দ্য গোল্ড ফয়েল। ঠিক আছে, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস একদম ভেতর দিকে চলে যাচ্ছে, পুরো একদম ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। অবজারভেশন করবি, তার ফলে ইনফারেন্স বা কনক্লুশন সেটাও করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। সেকেন্ডেরটা কি? সেকেন্ড অবজারভেশন, few of the alpha particles were bounced back. তুই দেখ আগে, few of the alpha particles were deflected by larger angles. কেউ ডিফ্লেক্টেড হলো, লাইক less than 10%, less than 5%, তারা ডিফ্লেক্টেড হলো। ঠিক আছে, এবং তার মধ্যে ভেরি ফিউ অ্যাট লার্জার অ্যাঙ্গেল, ভেরি ফিউ অ্যাট লার্জার অ্যাঙ্গেল। ঠিক আছে, বেশিরভাগ ডিফ্লেকশন হয়েছে কম অ্যাঙ্গেলে। ঠিক আছে, এই দিকে ডিফ্লেকশনটা বেশি, বুঝতে পেরেছিস? এই দিকে ডিফ্লেকশন লার্জ অ্যাঙ্গেলে যেটা বেঁকেছে সেটা অনেক কম। ঠিক আছে, অ্যান্ড স্টিল ভেরি ফিউ, 1 out of every 10,000 বা 20,000, ঠিক আছে, ওয়ার ডিফ্লেক্টেড ব্যাক। একদম পুরো ডিফ্লেক্ট করেছে লাইক 180 ডিগ্রি। তোদের বইটা এখানে 360 আছে। ঠিক আছে, 90 ডিগ্রি তো হবেই না। দেখ, যে এরকম যাচ্ছে একদম ফেরত এলো ধাক্কা খেয়ে, এরকম যদি ঘুরে যেত না, এটা লাইক 360 ডিগ্রি হবে, এটা 360 ডিগ্রি হবে। হ্যাঁ, সেটাই তো, একটা দুটো তিনটে অবজারভেশন হলো, তার জন্য কনক্লুশন কি হলো? তারপরেই দেখ, তার সাথে একটা ছবি রয়েছে, দুজনের বইতেই রয়েছে। দেখ, এই যে ওপরের যে ছবিটা, তখন উনি বললেন আলফা পার্টিকেল একটা হেভি মাস এবং তার চার্জ কি? পজিটিভ চার্জ। তার মানে হচ্ছে অ্যাটমের মধ্যেও একটা বেশিরভাগ জায়গাটা হচ্ছে ফাঁকা, যার জন্য লাইক মোর দ্যান 95% একদম পুরো ওয়েট স্ট্রেট থ্রু দ্য গোল্ড ফয়েল। বুঝেছিস? অ্যাটমের বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। ফিউ ওয়ার ডিফ্লেক্টেড বাই লার্জার অ্যাঙ্গেলস। কিরকম? উনি বললেন এই অ্যাটমের যে বেশিরভাগ জায়গাটা ফাঁকা, তার মধ্যে একটা ছোট্ট জায়গা আছে পজিটিভ স্ফিয়ার, না নিউক্লিয়াস, পরে বলছি। একটা ছোট্ট জায়গা আছে পজিটিভ স্ফিয়ার, যার কাছাকাছি যাচ্ছে আলফা পার্টিকেল, তারা গিয়ে ডিফ্লেক্টেড হচ্ছে। বুঝতে পেরেছিস? কাছাকাছি যাচ্ছে এই যে আলফা পার্টিকেল যেগুলো, দেখ তোর বইতেও এরকম একটা ছবি আছে তো, এরকম করে ওয়েন্ট স্ট্রেট টু দ্য গোল্ড ফয়েল। এই যে বেশিরভাগ যারা একদম ভেদ করে চলে গেছে, তারা কেন? তারা ওই নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, বেশিরভাগ জায়গাটাই তো ফাঁকা। আর যারা খুব কাছাকাছি গেছে নিউক্লিয়াসের, তারা এরকম ডিফ্লেক্টেড হয়েছে।
বুঝতে পেরেছিস? আর যে গিয়ে একদম পুরো নিউক্লিয়াসের সেন্টারে গিয়ে যদি হিট করে, সেই তারপর আবার সেই পথে ফেরত আসবে, মানে 360 ডিগ্রিতে বাউন্স ব্যাক করলো। বুঝতে পেরেছিস? এটার সাইজটা কিরকম? অ্যাটমের সাইজ যদি একটা ফুটবল ফিল্ড হয়, নিউক্লিয়াসের সাইজ হচ্ছে তার মাঝখানে একটা মার্বেল বসানো। ঠিক আছে, হলো। উনি কি বললেন অবজারভেশন থেকে কনক্লুশনে? An atom on the whole is relatively empty, বেশিরভাগ জায়গাটাই তার ভাস স্পেস। আর একটা কি বলবো, মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য মাস অফ দ্য অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড and the whole of the positive charge is also concentrated at a very small space, যেটা হচ্ছে নিউক্লিয়াস। যে আলফা পার্টিকেলগুলো ওদের কাছাকাছি যাচ্ছিল, দে গট ডিফ্লেক্টেড বাই লার্জার অ্যাঙ্গেল অর স্মলার অ্যাঙ্গেল অর সো অ্যান্ড সো। যে আলফা পার্টিকেলটা গিয়ে একদম সেন্টার অফ দ্য নিউক্লিয়াসে গিয়ে যদি হিট করে, তখন সে ওই 360 ডিগ্রিতে বাউন্স ব্যাক করছিল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? ওগুলো কিরকম, লাইক পজিটিভ এরকম নিউক্লিয়াস আছে তো, যেটা ধর এই পেরিফেরিতে গিয়ে মারছে, তারা এই যে অল্প অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হচ্ছে। যে সেন্টারে গিয়ে মারছে সে একদম সেই পথে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে। সেন্টারে যত কাছাকাছি মারবে সে তত বেশি লার্জার অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হবে। না, এই যে নিউক্লিয়াসটা সেটাই তো এমনিতে ছোট, তার সেন্টার তো আরো ছোট। তাহলে 1 out of every 10-20,000 আলফা পার্টিকেল গিয়ে হয়তো সেন্টারে হিট করছে। বুঝতে পেরেছিস? একবার এই জায়গাটা নিজের বই থেকে পড়। এই যে অবজারভেশন আর কনক্লুশন, এটা একটা কোশ্চেন, এটা ব্রড কোশ্চেনের মধ্যে আসে। আর হচ্ছে আলফা পার্টিকেল জিনিসটা কি, ঠিক আছে, তার চার্জ কত, তার মাস কত, এই যে হ্যাঁ He+2 আয়ন বা He+2 নিউক্লিয়াস, তার চার্জ হচ্ছে 2 ইউনিট, তার মাস হচ্ছে 4 ইউনিট। ঠিক আছে, +2 ইউনিট হচ্ছে তার চার্জ আর তার মাস হচ্ছে 4 ইউনিট। বোঝা গেছে? হ্যাঁ, দিস ইজ আলফা পার্টিকেল He2+। না নেই, ভট করে লিখে নে ফটাফট, বা তোর বইয়ের মধ্যেই তুই ছোট করে লিখে নে। ওপরে যেটা লেখা আছে ইকুয়েশন, আর এই যে এই জায়গাটা হয়েছে। এই দীক্ষিত আছিস তো? বুঝতে পারছিস? ও, এখানে আলফা পার্টিকেলসের ডেফিনিশন আছে দেখ। আর পজিটিভলি চার্জ হিলিয়াম অ্যাটমস কন্টেনিং 2 প্রোটনস, এই পজিটিভলি চার্জ হিলিয়াম অ্যাটমসের জায়গাটা না লিখে হিলিয়াম নিউক্লিয়াস আর ডাবলি আয়োনাইজড হিলিয়াম, আরে এখানেই তো আছে, দেখ না তোর বইতে আলফা পার্টিকেলস। হ্যাঁ ওই তো তোর আছে তো, ঠিক আছে, তুই শুধু ইকুয়েশনটা লিখে রাখ। আয়নস, ডাবলি আয়োনাইজড হিলিয়াম আয়নস, এইরকম করে লিখে রাখ, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আর একবার পর। জিজ্ঞাসা করে নেবেন, মনে থাকবে। হয়ে গেছে পড়া? কতক্ষণ লাগে? 3টে 6টা সেন্টেন্স বলেই তো রেখেছি আমি তো। এই অবজারভেশন আর তার জন্য ইনফারেন্স বা কনক্লুশন, এটা পড়তে বলেছি। হলো? ক্লিয়ার হয়েছে? ওকে। এটার উপর বেস করে রাদারফোর্ড দিলেন নিজের অ্যাটমিক মডেল, রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। সেখানে কি আছে? সেখানে উনি নিজের এক্সপেরিমেন্টের উপর বেস করে বললেন দুটো মেইন জিনিস, যে অ্যাটমের মধ্যে দুটো পার্ট থাকে। কি কি পার্ট থাকে? একটা হচ্ছে পজিটিভ সেন্টার, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, যার মধ্যে সমস্ত প্রোটনগুলো রয়েছে, খুব ছোট্ট জায়গায় রয়েছে, ঠিক আছে? আর ইলেকট্রনগুলো বাইরে অরবিটস বা শেলসে রিভলভ করছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। না, জেমস চ্যাডউইক। আর
কিন্তু এটা প্রবলেম ছিল। এই রাদারফোর্ডস অ্যাটমিক মডেল তোরা ছোটবেলা থেকেই পড়েছিস। হ্যাঁ, তোর এখানে দেখ, এই তোর বইতে যেগুলো তোর ইটালিক্সে আছে না, ওইগুলোকে মার্ক করে রাখবি, ঠিক আছে? একই ব্যাপার। এইবার রাদারফোর্ডস অ্যাটমিক মডেলের প্রবলেমটা আছে কি না, ওই ইলেকট্রো ডায়নামিক্স বা ক্লাসিক্যাল থিওরি অফ কি বলবো, লজ অফ মেকানিক্স থেকে সেখানে বলছে, এ দেখ শোন, উনি তো বলেছেন ইলেকট্রন রিভলভ রাউন্ড করবে, ঠিক আছে? কেন এর মধ্যে তাহলে নিউক্লিয়াসের মধ্যে কেন ইলেকট্রন ঢুকে পড়ছে না? নিউক্লিয়াস তো নেগেটিভলি চার্জ, এটা কেন ঢুকে পড়ছে না? কারণ এটা হাই স্পিডে ঘুরছে। এই হাই স্পিডটা কত মনে আছে? কত? ইলেকট্রনের স্পিড কত? প্রায় 1/10 দ্য স্পিড অফ লাইট, 30,000 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেছে? 1/10 দ্য স্পিড অফ লাইট। হ্যাঁ, লাইটের সব থেকে বেশি, তাও সেটা এনার্জি। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, তো এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে লাইক তুই যদি একটা স্টোনকে একটা থ্রেড দিয়ে বেঁধে জোরে এরকম করে রিভলভ করাস, তাহলে এরকম করে ঘুরবে। যেই মুহূর্তে তুই স্পিডটা কমিয়ে দিবি কি হবে? মানে যেটা এরকম করে ঘুরছিল, এটা তোর হাত আছে ধর, তুই এরকম করে ঘোরাচ্ছিস, এরকম করে ঘুরছিল ফ্ল্যাট সারফেসে, মানে ফ্ল্যাটের সারফেস টাইপের, সেটা কি হবে? আস্তে আস্তে এটা সেন্টারের দিকে চলে আসছে, ঝুলেও যাবে, নিচের দিকেও হবে, আর তুই দেখবি এটা ঘুরতে ঘুরতে এরকম সেন্টারের দিকে যাবে। তো তুই যদি স্পিডটা কমিয়ে দিস, তার মানে কি এরকম সেন্টারের দিকে চলে আসবে, তার মানে স্পিড কমানো যাবে না। ইলেকট্রন কি তাই জন্য হাই স্পিডে রোটেশন করছে, নিউক্লিয়াস যে ওকে একটা নিউক্লিয়ার পুলে টানছে, কিন্তু ও ভেতরে ঢুকে পড়ছে না। লাইক আওয়ার কেস অফ সোলার সিস্টেম, সেরকম হাই স্পিডে ঘুরছে প্ল্যানেটগুলো। কিন্তু ওই যে মেকানিক্সের থিওরি, তার ল বলছে একটা চার্জ পার্টিকেল যদি একটা ক্লোজড পাথে বা ক্লোজ একটা কি বলবো সার্কিটে ঘোরে, ইট উইল রেডিয়েট আউট সাম এনার্জি অলওয়েজ। একটা চার্জ পার্টিকেল যদি একটা ক্লোজ লুপে ঘোরে, তাহলে সবসময় তার এনার্জি লস হতে থাকবে। এনার্জি যদি লস হতে থাকে, তার মানে কি তার কাইনেটিক এনার্জি কমবে। আরে কাইনেটিক এনার্জি কমবে মানে কি? তার মাস তো কমবে না, তার ভেলাসিটি কমবে। তা ভেলাসিটি যদি কমে, এদিকে নিউক্লিয়ার পুল তো আর কমবে না। কঙ্কনা, বুঝতে পারছিস? ভেলাসিটি যদি কমে, এক সময় কি হবে? এই যে ইলেকট্রনটা যেটা এরকম ঘুরছিল, তার এনার্জি কমছে, আর নিউক্লিয়ার ফুল কিন্তু কমছে না, একই রকম আছে। এক সময় এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে। তখন যেটা হবে, সেই রকম সিচুয়েশন কিন্তু কখনো রিয়েল লাইফে দেখা যায়নি, দেখা যায় না। না, তার মানে রাদারফোর্ড স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ অ্যাটমকে এক্সপ্লেন করতে পারেননি, অ্যান্ড দ্যাট ইজ হিজ ড্রব্যাক। তার যে অ্যাটমিক মডেলটা রয়েছে, হি কুডন্ট এক্সপ্লেন দ্য স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ অ্যাটম। ঠিক আছে? তার মডেল অনুযায়ী ইলেকট্রন একসময় এরকম নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে, কিন্তু সেটা হয় না। তার মানে কি? এটা ভুল। সেটাকে আবার কে শুধরালেন? দেখ লেখা আছে, সেটাকে আবার শুধরালেন রাদারফোর্ডেরই প্রিয় ছাত্র নিলস বোর। ঠিক আছে? তার স্টুডেন্ট, এরা সবাই স্টুডেন্ট। ঠিক আছে? এরা সবাই নোবেল লরিয়েট, বুঝতে পেরেছিস? আচ্ছা বল তো দেখি, কে একজন ফিজিক্সেও নোবেল পেয়েছে, কেমিস্ট্রিতেও নোবেল পেয়েছেন? একমাত্র মেরি কুরি। রেডিয়াম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, মেরি কুরি। ঠিক আছে? একবার আরে মহিলা, একমাত্র মহিলা, ঠিক আছে, যে মানে বা একমাত্র ব্যক্তি যিনি দুটো নোবেল পেয়েছেন, ও দুটো ডিফারেন্ট সাবজেক্টে।
একবার ওনার হাজবেন্ড পিয়ারি কুরির সাথে, একবার একা। আচ্ছা যাই হোক, তা বোরস অ্যাটমিক মডেল কি বলেছে? বোরস অ্যাটমিক মডেল বলেছে সেখানে শুধরে দিল রাদারফোর্ডের যে ড্রব্যাকগুলো, মানে মেইনলি হচ্ছে ইলেকট্রনের পজিশন। বোরস অ্যাটমিক বলল যে এরকম কখনো হয় না। কিরকম হয়? এই দেখ, তোরা এখানে বেঞ্চে বসে রয়েছিস, একটা দুটো তিনটে এরকম বেঞ্চে বসে রয়েছিস, ওরা পাশে চেয়ারে, সিটিং চেয়ারে বসে রয়েছে। কিরকম? আচ্ছা তোকে যদি বলি তুই এই দুটো বেঞ্চের মাঝখানে বসে থাক, মানে এটার উপর বসতে হবে, সেটা তো আর আইডিয়াল সিচুয়েশন নয়। তার মানে হয় তুই ফার্স্ট বেঞ্চে বসতে পারবি, বা সেকেন্ড বেঞ্চে বসতে পারবি, বা থার্ড বেঞ্চে বসতে পারবি, সিটিং যে পজিশনটা সেইখানে বসতে পারবি, যেখানে সেখানে করতে পারবি না। একই রকমভাবে বোর বললেন যে ইলেকট্রনস উইল রিভলভ রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন স্পেসিফিক অরবিটস, যেখানে সেখানে ঘুরবে না। বোঝা গেছে? কিরকম অরবিট আছে? অনেকগুলো অরবিট আছে, তোরা নাম শুনেছিস, KLMN হ্যান ত্যান, তাই তো? এবং যখন একটা অরবিটে একটা ইলেকট্রন ঘুরবে, দ্যাট অরবিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি। তাই জন্য এই অরবিটগুলোর আরেকটা নাম হচ্ছে এনার্জি শেলস। ঠিক আছে? এবং একটা ইলেকট্রন যখন একটা অরবিটে ঘোরে, ইট নাইদার রেডিয়েটস অর নর ইট অ্যাবজর্বস এনি এনার্জি। তাহলেও শান্তিমতো ওই অরবিটে অ্যাসাইন্ড হয়েছে, ওখানে ঘুরছে। এই অরবিটের এনার্জি লেটাস সে E1, আর এই অরবিটের এনার্জি হচ্ছে E2। E2 ইজ গ্রেটার দ্যান E1। এই দুটোর মধ্যে যেটা এনার্জি ডিফারেন্স E2 মাইনাস E1, এটা যদি এই ইলেকট্রনটা নিতে পারে, যে এনার্জি ডিফারেন্সটা আছে সেটা যদি এই ইলেকট্রনটা নিতে পারে, তবেই সে নেক্সট অরবিটে জাম্প করবে, আদারওয়াইজ করবে না। আর নেক্সট অরবিটের একটা ইলেকট্রন যদি এই এনার্জি ডিফারেন্সটাকে রেডিয়েট আউট করে দিতে পারে, তখন আবার ও জাম্প করবে আগের এনার্জি শেলে। বোঝা গেল? এক একটা অরবিটে এক এক ম্যাগনিটিউডের এনার্জি অ্যাসাইন রয়েছে। একটা ইলেকট্রন যখন পার্টিকুলার একটা অরবিটে ঘোরাফেরা করে, নাইদার ইট রেডিয়েটস এনি এনার্জি নর ইট অ্যাবসর্বস এনি এনার্জি। কিন্তু তোর এই পার্টিকুলার এনার্জি ডিফারেন্স যেটা আছে, ফার্স্ট সেলে ধর E1, সেকেন্ড সেলে ধর E2, ঠিক আছে? ফার্স্ট সেলের একটা ইলেকট্রনকে তুই যদি E2 মাইনাস E1 এই এনার্জিটা সাপ্লাই করে দিতে পারিস, তখন ও আর এখানে থাকবে না। ও কি করবে? ওখান থেকে এখানে চলে আসবে। আমি তোকে বলছি, ধর এখানে হচ্ছে 25 ইউনিটস, এখানে হচ্ছে তো 30 ইউনিটস, লেট আস সে। তাহলে তুই যদি অন্তত 5 ইউনিটস এনার্জি এখানকার ইলেকট্রনকে আরো এক্সট্রা দিতে পারিস, তবে গিয়ে ও 25 প্লাস 5 হয়ে 30 হয়ে এখানে চলে আসবে। হোয়াট হ্যাপেন্স যদি তুই 1 ইউনিট এনার্জি দিস? আসবে না। 2 ইউনিট আসবে না, 3 ইউনিট আসবে না, 4 ইউনিট আসবে না, 4.99 আসবে না। যদি দিসও, সেটাও রেডিয়েট আউট করে দেবে ওই সেল থেকে। 5 ইউনিট দিলি তবেই ও এলো, লাইক দিস। হ্যাঁ, বেশি করলে তো আসবেই, সেটা আসার পর বাকিটা রেডিয়েট আউট করে দেবে। ঠিক আছে? হ্যাঁ, এইবার হ্যাঁ হ্যাঁ ওইটা অতটা আসছে, দেখ তোদের বইতে লেখা আছে, আমি পড়ছি, বোরস অ্যাটমিক মডেল। এই পয়েন্টগুলো দেখ। Electrons revolve around the nucleus in fixed orbit. Each orbit is associated with a certain amount of energy, hence named energy levels, underlined called energy levels. The integer n represents the various energy level. 1 n equal to 1 2 3 4 মানে k shell, l shell, m n o এরকম পরপর অরবিট গুলো রয়েছে। As long as the electron rotates in one of the energy levels, it neither loses or absorbs energy. When energy is supplied initially to the atoms, an electron moves to an orbit of higher energy. হলো? সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি পেলে তবেই যাবে, অতটা না পেলেও যাবে না। বোঝা গেছে? When this electron drops back to the original orbit, energy is radiated by the atom. যখন ও আবার এখান থেকে এখানে চলে যাবে, এনার্জি ও ছেড়ে দেবে। According to the equation লাগবে না। Bohr's model gave the preciseness of location and mode of rotation of electrons
অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, কোথায় ইলেকট্রন আছে, পজিশন কিভাবে আছে, কিভাবে ঘুরছে, এই ব্যাপারটা বোরস অ্যাটমিক মডেল ঠিকঠাক মতো এক্সপ্লেন করতে পারল আপ টু সাম এক্সটেন্ট, নট ফুললি। যাই হোক, এবার আরেকটা কোশ্চেন আছে, হোয়াট লেড টু দ্য ডিসকভারি অফ নিউট্রনস? নিউট্রনস কি করে আবিষ্কার হলো? এখানে আমি তোকে বলছি, হ্যাঁ, ওই যে তোমার ইলেকট্রন যে কোনোদিনও প্রোটনের ওই মানে অ্যাট্রাকশনটা যে হচ্ছে ওটা কেন হচ্ছে না? ইলেকট্রনস হাই স্পিডে রিভলভ করছে, না সেটাই কি আর কিছু না। আর তো এনার্জি রেডিয়েট আউট করবে না, এনার্জি অ্যাবসর্ব করবে না এক্সট্রা, ওরকম তো করবে না কিছু। ঠিক আছে, ওকে। এইবার লোকে তাহলে বুঝলো যে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, প্রোটন আবিষ্কার হয়েছে, নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে, ইলেকট্রন কিভাবে অ্যারেঞ্জড আছে, এগুলো সব বুঝে নিল। এইবার লোকের ইয়েটা হলো যে ঠিক আছে, এবার হিলিয়াম অ্যাটমটাকে যদি স্টাডি করা যায়, তখন লোকে দেখলো, আচ্ছা তার মানে কি, তখন অবধি তারা ভাবলো যে তাহলে প্রোটন আর ইলেকট্রন এই দুটোই আছে সাব অ্যাটমিক পার্টিকেল, আর কিছু নেই। প্রোটন আছে মাঝখানে, তাহলে হিলিয়াম, তার +2 চার্জ, তার মানে কি দুটো প্রোটন আছে আর বাইরে দুটো ইলেকট্রন ঘোরাফেরা করছে। কিন্তু হিলিয়ামের মাস দেখা গেল এক্সপেরিমেন্ট করে 4 ইউনিট, কিন্তু চার্জ পাচ্ছে +2, ইলেকট্রনের তো মাস নেই। তখন লোকে বুঝতে পারলো দিস এক্সট্রা 2 ইউনিট মাস, মানে দুটো প্রোটনের জন্য 2 ইউনিটস মাস হবে, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখলো কত, 4 ইউনিটস মাস। তখন বুঝতে পারলো লোকে, দেয়ার মাস্ট বি আ প্রেজেন্স অফ সাম কাইন্ড অফ আনচার্জড পার্টিকলস হুইচ কন্ট্রিবিউটস টু দ্য মাস অফ দ্য অ্যাটম। বুঝতে পেরেছিস, ওটা চার্জ লেস বলে তাই জন্য এতদিন ডিটেক্ট করা যাচ্ছিল না। তখন সেখানে ওই জেমস চ্যাডউইক এটা ডিসকভার করলেন। ঠিক আছে, দেখ এই জায়গাটা তোর কোশ্চেনও আছে, হোয়াট লেড টু দ্য ডিসকভারি অফ নিউট্রনস। আমি পড়ছি, দেখ, হোয়াট লেড টু দ্য ডিসকভারি অফ নিউট্রনস, ওই যে ডিসকভারির লাস্টের পার্টটা আমি পড়ছি। আচ্ছা, পয়েন্টগুলো পড়ছি আমি, দেখ, ইলেকট্রনস হ্যাভ নেগলিজিবল মাস, হেন্স দ্য মাস অফ অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য নিউক্লিয়াস, দেয়ারফর দ্য অ্যাটমিক মাস মাস্ট বি ইকুয়াল টু দ্য মাস অফ দ্য প্রোটন। টোটাল অ্যাটমের মাস সেটা প্রোটনের জন্যই হওয়া উচিত। However, in the case of helium, there are 2 protons in the nucleus. Its atomic mass should be equal to twice the mass of the proton. But atomic mass is experimentally calculated to be 4 units. তার মানে it was therefore proved that in the nucleus of the atom are present particles which possess no charge but have the mass almost equal to that of the protons. This confirmed the existence of neutron, found to be as heavy as the proton. ইনফ্যাক্ট তাদের মাস দেখ একটুখানি হলেও বেশি আছে। তুই দেখ এখানে ভ্যালুটা দেখ, 1.676 ইন্টু 10⁻24 গ্রাম, ওটা হচ্ছে দেখ প্রোটনের, দেখ 1.672 পেয়েছিস, প্রোটন ইন্টু 10⁻24 গ্রাম, একটুখানি বেশি আছে। ঠিক আছে, আর নিউট্রন তাদের চার্জ নেই, দে আর নিউট্রাল পার্টিকেলস। ক্লিয়ার হয়েছে? এই রকম করে ওই তো 670 বা 672 একটা বই একরকম। দেখ অ্যাটমের ইলেকট্রিক্যালি নিউট্রনটা একটা হচ্ছে নাম্বার অফ প্রোটন আরেকটা পয়েন্ট, আর কি পয়েন্ট আছে? না মানে একবার চাপ দিয়ে দুটো মাত্র দুটো পয়েন্ট জানি না। ছিল না। হ্যাঁ, কেননা দুজনেরই +1 বা -1, একজনের যদি +2 হয় আরেকজনের যদি -1, সেটা তো হবে না, তাই তো আর নাম্বার ইকুয়াল হবে না। টোটাল পজিটিভ চার্জ ইজ ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ। বোঝা গেছে? এইটা হচ্ছে আরেকটা পয়েন্ট। ফালতু কোনো ব্যাপার নেই। আচ্ছা, যাই হোক, তারপরে আছে দেখ অ্যাটম আছে। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট which can participate in a chemical reaction and it possesses all the properties of that element, হ্যান এগুলো আছে। আচ্ছা, অ্যাটম মে অর মে নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, এর আগেও পড়েছিস, ক্লাস 6 থেকে ক্লাস 7 থেকে পড়িয়েছি একই জিনিস। আচ্ছা, এলিমেন্ট জিনিসটা কি? আচ্ছা, অ্যাটমের আরেকটা দেখ, বেসিক ইউনিট অফ ম্যাটার, তাই তো? এলিমেন্ট হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ ম্যাটার, মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ পার্টিকলস, জানিস তোরা? তাহলে অ্যাটমের মধ্যে প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে, নিউক্লিয়াস আছে সেন্টারে, যেখানে প্রোটন আর নিউট্রন থাকে,
ইলেকট্রনস অরবিটসগুলো ঘুরছে আলাদা করে। ইমাজিনারি পাথ আন্ডারলাইন কর, ইমাজিনারি পাথ। তুই যে রাস্তা থেকে এখন এলি, যে রাস্তাটা দিয়ে তোর বাড়ি থেকে এখানে কোচিং সেন্টারে এলি, সেখানে একটা ওয়েল ডিফাইন্ড রাস্তা আছে তো। আমরা এই যে এরকম করে এরকম দাগ দিচ্ছি, এরকম করে কিন্তু পথ রাস্তা কিছু নেই ইলেকট্রনের জন্য, এগুলো ইমাজিনারি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটা কি বল, ডেফিনেশন বল। অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস বলবি, নাম্বার অফ প্রোটনস। ইলেকট্রনস বললে বলতে হবে ইন আ নিউট্রাল অ্যাটম, সিন্স নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস, তাই জন্য। ঠিক আছে? অ্যাটমিক নাম্বার ইজ দ্য ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ দ্য এলিমেন্ট। তোর ক্লাসে যেমনি তোর রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে আমরা বলি, সেই রকমই একটা এলিমেন্টের রোল নাম্বার হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। হাইড্রোজেন রোল নাম্বার 1, হিলিয়াম রোল নাম্বার 2, লিথিয়াম রোল নাম্বার 3, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 4, 5, 6, 7 এরকম পরপর আসছে, পিরিয়ডিক টেবিল ওখানে টাঙানো রয়েছে, বুঝতে পারছিস? এই পরপর যে আসছে এটা হচ্ছে তাদের অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার জিনিসটা কি? নাম্বার অফ প্রোটনস, কার কটা প্রোটন আছে, বোঝা গেছে? হ্যাঁ, দেখ একবার। নাম্বার অফ ইলেকট্রনস যদি বলিস তাহলে অবশ্যই তোকে মেনশন করতে হবে, ওখানে মেনশন কর ইন আ নিউট্রাল অ্যাটম। এখানে শুধু ইন দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট আছে ইলেকট্রনের সংখ্যাটা দিয়ে। সেকেন্ড যে ডেফিনেশনটা আছে, সেকেন্ড যে ডেফিনেশন, এই যে এইখানটায় ইটালিক্সে লেখা আছে, ওখানটায় ইন দ্য নিউট্রাল অ্যাটম অফ অ্যান এলিমেন্ট লেখ। হ্যাঁ, ইলেকট্রনস ইন দ্য কমপ্লিট অ্যাটম। ওই কমপ্লিট অ্যাটম মানে কি? যেখান থেকে কোনো ইলেকট্রন বেরোয়নি, আসেনি, মানে ক্যাটায়ন অ্যানায়ন নয়। হ্যাঁ, যেখানেই আছে তোর অ্যাটম সেটাকে লেখ নিউট্রাল অ্যাটম, ব্যাস হয়ে গেল। এরপরে হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার জিনিসটা কি? নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? এদের আরেকটা নাম কি কালেকটিভলি? নিউক্লিয়ন্স, বিকজ দে ডু রিসাইড ইনসাইড দ্য নিউক্লিয়াস, তাই এদের নাম হচ্ছে নিউক্লিয়ন্স। টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স বা টোটাল নাম্বার অফ সাম টোটাল অফ অল দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস, বোঝা গেছে? সেটা হচ্ছে মাস নাম্বার, বিকজ দে কন্ট্রিবিউট টু দ্য মাস। ইলেকট্রন মাসে কন্ট্রিবিউশন করে না, তাদের জিরো মাস। কি হলো? যেটা বলছি সেটা শুন, ঠিক আছে? মাস নাম্বার ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন দ্য অ্যাটম। এটা কার পেন্সিলটা? আমার ব্যাগ থেকে পড়েছে। আচ্ছা আচ্ছা, দেখ এই যে এটা একটু পড়ছি, সেকেন্ড প্যারাগ্রাফটা, এটা একটুখানি বোঝ। দ্য মাস নাম্বার however is a whole number approximation of the atomic mass in atomic mass units, since the mass of the proton as well as the mass of the neutron is approximately equal to 1 AMU। একটা প্রোটনের মাসকে আমরা প্রায় 1 AMU এর সাথেই সমান ধরছি, নিউট্রনের মাসকেও 1 AMU এর সাথে সমান ধরছি। এক্স্যাক্টলি নয়, একটু আলাদা। হ্যাঁ, কিন্তু আমরা দুজনকেই 1 ইউনিট মাস ধরছি, মানে 1 AMU ধরছি। and the mass of the electron is negligible, আমরা তাই জন্য ধরছি না। hence the mass number is slightly less than the actual atomic mass। এই আরেকটা কোশ্চেনের আনসার, একটা কোশ্চেনটা আসে why the mass number is slightly less than the actual atomic mass, এটা হচ্ছে সেই কোশ্চেনের আনসার। বুঝতে পেরেছিস? মার্ক করে রাখ, আন্ডারলাইন কর ওই সেন্টেন্সটা। মাস নাম্বারটা একটু কম হয় অ্যাকচুয়াল অ্যাটমিক মাসের থেকে। কেন? হোল নাম্বার অ্যাপ্রক্সিমেশন করা থাকে, আমরা 1 AMU করে ধরি, কিন্তু সেগুলো থেকে সামান্য বেশি। এইটাই হচ্ছে আসল ব্যাপার। এরপরে তোরা মাস নাম্বার আছে, অ্যাটমিক নাম্বার আছে, কঙ্কনা মাস নাম্বার কি দিয়ে ডিনোট করা হয়? এ না জেড না এক্স? কি কথাটা মনে রাখবি,
অ্যাটমিক নাম্বার মাস নাম্বার কি বলেছিলাম, মাস নাম্বারটা এ দিয়ে শুরু নয়, মাস কথাটা এ দিয়ে শুরু না হলেও দ্যাট ইজ ডিনোটেড বাই এ, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে বাই জেড। ঠিক আছে, তাহলে নাম্বার অফ প্রোটনস কি হবে, ইজ ইকুয়াল টু জেড, দেখ ওখানে তোর প্যারাগ্রাফে রয়েছে, নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু জেড অ্যান্ড নাম্বার অফ নিউট্রনস ইজ এ মাইনাস জেড। পেয়েছিস? তোদের একটা এক্সাম্পল থাকে, সবার বইতেই থাকে, সোডিয়াম দিয়ে 23Na11 লিখছি আমি, 23Na11, তাহলে প্রোটনস কটা আছে, ইকুয়াল টু জেড 11টা, ইলেকট্রন কটা আছে, জেড 11টা, নিউট্রন কটা আছে, এ মাইনাস জেড, 23 মাইনাস 11 ইকুয়াল টু 12। বোঝা গেছে? ওকে, তারপরে আছে শেলস বা এনার্জি লেভেলস, যেখানে অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস থাকে। ঠিক আছে, ফার্স্ট শেলটা কি, কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, এরকম করে পরপর শেলগুলো রয়েছে। লাস্ট সেন্টেন্সটাকে আন্ডারলাইন কর, না তার উপরে আছে, না হ্যাঁ লাস্ট সেন্টেন্স, ইলেকট্রন হ্যাজ মিনিমাম এনার্জি ইন দ্য ফার্স্ট অর কে শেল and the energy increases in the order of k l m n। বুঝতে পেরেছিস? যে শেলটা ক্লোজেস্ট টু নিউক্লিয়াস সেটা হচ্ছে ফার্স্ট শেল, তার এনার্জি সব থেকে কম, সেখানে সব থেকে কম সংখ্যার ইলেকট্রন অ্যাকোমোডেটেড হয়। ফার্স্ট শেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে, সেকেন্ড শেলে তার এনার্জি বেশি, থার্ড শেলে আরও বেশি। ঠিক আছে, 2, 8, 18, 32 এরকম করে যাচ্ছে, যত যাচ্ছে তত বাড়ছে। বুঝছিস তো? আচ্ছা, এই জোরে বল, জোরে বল। আসছি আসছি, এবার হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাটম। দেখো ইলেকট্রনস, ইলেকট্রনিক কনফিগারেশন জিনিসটা কি, হোয়াট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন? দেখ অঙ্কনা জোরে জোরে পড়তো, আছে কোথাও, অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস ইন ডিফারেন্ট শেলস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। কটা করে ইলেকট্রন থাকবে এক একটা শেলে, সেটাই হচ্ছে সেই অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন। সেটার জন্য আমাদের তিনটে রুল রয়েছে। ঠিক আছে, বিকজ ইচ শেল হ্যাজ গট আ লিমিটেড ক্যাপাসিটি টু অ্যাকোমোডেট আ স্পেসিফিক নাম্বার অফ ইলেকট্রনস। যে কোনো শেল যে কোনো অ্যামাউন্টের ইলেকট্রনসকে অ্যাকোমোডেট করতে পারে না। এখানে একটা বেঞ্চের মধ্যে, এখানে ধর মৌসাম একা রয়েছে শাহজাহানের মতো, আর তোরা তিনজন গিয়ে ওদের চারজনের সাথে 7টা ছেলে মেয়ে একসাথে গিয়ে ওখানে বেঞ্চের মধ্যে বসে থাকবি, সেটা তো আর হতে পারে না। ঠিক আছে, না হতে পারে না, না হবে। ওকে, তো कुछ नहीं, ये आवाज चला गया। তো তিনটে রুল আছে। ফার্স্ট রুলটাকে কি বলবো, বোর-বিউরি স্কিম। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট কুড বি অ্যাকোমোডেটেড ইন আ শেল। ফার্স্ট রুলটা কি, বোর-বিউরি স্কিম। মানে এক নম্বর বোর বিউরি রুল বা স্কিম, হোয়াট এভার ইউ মে সে, সেটা কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন আ শেল is given by the formula 2n square, where n represents the integer representing that shell. k shell, n এর ভ্যালু 1, তাহলে কি হবে, ছোটবেলা থেকে করেছিস, এটা একটা রুল। তার জন্য ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 18টা, তারপরে 32, এরকম করে বাড়ছে। সেকেন্ড রুলটা কি, অক্টেট বা ডুপ্লেট। সেটা কি বলছে, টোটাল ইলেকট্রন যাই হোক না কেন, লাস্ট শেল ক্যান নট অ্যাকোমোডেট মোর দ্যান 8 ইলেকট্রনস।
একটা থাকবে, দুটো থাকবে, তিনটে থাকবে, চারটে থাকবে, পাঁচটা থাকবে, ছটা থাকবে, সাতটা থাকবে, আটটা থাকবে, ব্যাস, তার বেশি থাকবে না। ক্যান নট অ্যাকোমোডেট মোর দ্যান 8 ইলেকট্রনস। বোঝা গেছে? ইফ দ্য ফার্স্ট শেল ইজ দ্য লাস্ট শেল, মানে একটাই মোটে শেল হয়, তখন হবে ডুপ্লেট রুল। এবার আমাকে বলতো কয়েকটা এলিমেন্টের নাম যারা ডুপ্লেট রুল ফলো করবে। হাইড্রোজেন ফলো করবে, ওকে। হিলিয়াম তো নিজে আছে, আর কে করবে? তোর মাথা খারাপ আছে? পাগল নাকি? লিথিয়াম করবে, বেরিলিয়াম করবে। আরে হ্যাঁ, আরে লিথিয়াম 2,1, একটা ইলেকট্রন ছেড়ে দিল, কি হবে? Li+1, 2 না? হিলিয়ামের আগে পরে যারা আছে তারা করবে কি, তাই তো? বোঝা গেছে? আর বাকি সমস্ত অক্টেট। তাহলে বুঝে দেখ, লিথিয়ামের কিন্তু দুটো সেল ছিল, একটা ইলেকট্রন চলে গেল। বেরিলিয়ামও তাই, দুটো ইলেকট্রন চলে গেলে সে 2+ হয়ে যাবে। নেই, 282 কি করে করবে? তার তিনটে সেল। আরে একটা দুটো ছাড়তে পারে, একটা দুটো তিনটে নিতে পারে, একটা দুটো তিনটে ছাড়তে পারে, তাহলে 5টা 6টা 7টা নিতে পারে না, ছাড়তেও পারে না। ম্যাক্সিমাম দেওয়া নেওয়া হবে একটা, দুটো বা তিনটে, তাই না? ইট ইজ লাইক বন্ধুকে ধার দিচ্ছিস, 10 টাকা, 20 টাকা, 30 টাকা ম্যাক্সিমাম, ঠিক আছে। থ্রেশহোল্ড কত? 30 টাকা, তার বেশি দেওয়া যাবে না। চলে গেল, তাই তো? তাহলে সেকেন্ড রুল হচ্ছে অক্টেট রুল। থার্ড রুলটা কি বল দেখি? বলতে পারলে একটা এক্লেয়ার্স দেবো, হাফ। 1 টাকার এক্লেয়ার্স দেবো। আচ্ছা, তোরা যখন স্কুলে বসিস, লাইক ধর একটা রেইনি ডে স্কুলে গেছিস, ঠিক আছে, সবাইকে লাস্ট বেঞ্চে গল্প করছিস, লাস্টে দুটো বেঞ্চে বসে সবাই গল্প করছিস। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট আ টিচার সেজ when he or she enters the class? কাম ফরওয়ার্ড। ফার্স্ট বেঞ্চ আগে ভরবে, সেকেন্ড বেঞ্চ তারপরে ভরবে, এনিবডি রিমেন্স, তাহলে থার্ড বেঞ্চ বা তারপরে যাবে, তাই তো? একই জিনিস ইলেকট্রনের কেসে হয়। ফার্স্ট বেঞ্চ মানে ফার্স্ট সেল, মানে electrons are not accommodated in a shell unless the inner shells are completely filled. এইটা লেখা নেই, লিখে নাও। ফার্স্ট শেলে কটা থাকবে? দুটো থাকবে, ভালো কথা। সেকেন্ড শেলে কটা থাকবে? 8টা থাকবে। না, নেই, ওখানে 7টা আছে, থার্ড শেলে গিয়ে দুটো হয়ে গেল, হবে না, এটা হবে না। 2, 8, 1, ব্যাস, এইটা হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার দেখ, হ্যাঁ, এটা লাস্ট লাইনটা লেখ, এখানে লেখ, ঠিক কথাটা উল্টা, উল্লু। এখানে রুল 3 লেখে রেকর্ড, লিখে নে তাড়াতাড়ি। পরপর 20 এলিমেন্টস এর নাম বল, ফার্স্ট 20 এলিমেন্টস, তাড়াতাড়ি বল। এই চুপ কর, বল। কার্বনের পর নাইট্রোজেন, তুই বল। অক্সিজেন চলে গেছে, বলেছিস? আচ্ছা, তারপরে বল। এই বেটা আবার রিভাইজ করে নিল। ঠিক আছে, একটা জিনিস শোন, আমাদের অ্যাটমিক নাম্বারটা মনে রাখলেই হবে, মাস নাম্বার মনে রাখার দরকার নেই।
আমি তোদের ফার্স্ট চ্যাপ্টারে নিউমেরিক্যালস পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে 10টা মাস মনে রাখতে হবে, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। দিয়ে দেয় ইউজুয়ালি মাস নাম্বার, কিন্তু যদি না দেয় তাহলে ওটা একটুখানি করতে হবে। অ্যাটমিক নাম্বার কেন দেবে? দেব না। सर कुछ नहीं देते हैं। আচ্ছা, লাস্ট আর একটুখানি এই তাড়াতাড়ি আর 5 মিনিটস আমি এটা করিয়ে শেষ করে দিচ্ছি। আইসোটোপ জিনিসটা কি, কিরকম জিনিসটা শোন। আমরা নেচারে পিতান আমরা নেচারে যত এলিমেন্ট দেখতে পাই আমাদের আশেপাশে, তারা কেউ পিওরেস্ট ফর্মে থাকে না, তারা কেউ একটা সিঙ্গেল টাইপের নয়, তারা মিক্সচার অফ আইসোটোপস হিসেবে থাকে। বোঝা গেছে? যেরকম হাইড্রোজেন হচ্ছে 3 রকম। আইসোটোপের ডেফিনিশন তোরা ছোটবেলা থেকে করেছিস, বল একবার, কে বলবি বল? হ্যাঁ, সেম অ্যাটমিক নাম্বার, তার মানেই হচ্ছে সেম এলিমেন্ট, তাই তো, বাট ডিফারেন্ট মাস নাম্বার। ডিফারেন্ট মাস নাম্বার, তাহলে রিজন ফর দ্য এক্সিস্টেন্স অফ আইসোটোপ কি হবে? কেন? আলটিমেট রিজনটা কি? ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ, হায় ভগবান, হায় রে, নিউট্রনসের সংখ্যাটা ভ্যারি করছে। প্রোটিয়াম 1H1, ডিউটেরিয়াম বা ডয়টেরিয়াম যাই বল, ট্রাইটিয়াম 2H1, 3H1। তাহলে এটা দেখতে কিরকম? এখানে একটা প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে একটা ইলেকট্রন, শেষ। এখানে একটা প্রোটন, একটা নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে, বাইরে একটা ইলেকট্রন। এখানে একটা প্রোটন, দুটো নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে, আর বাইরে একটা ইলেকট্রন। তাহলে প্রোটন কটা? একটা, একটা, একটা। ইলেকট্রন কটা? একটা, একটা, একটা। নিউট্রন কটা? 0, 1, 2। দাঁড়া, উফ, জেড অ্যাটমিক নাম্বার, যেটা ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন, কত? মাস নাম্বার, প্রোটন প্লাস নিউট্রন, 1 প্লাস 0, এই যে 1 প্লাস 0, 1, 1 প্লাস 1, 1 প্লাস 2। বোঝা গেছে? এইগুলোর ডিফারেন্স কি জন্য হচ্ছে? ডিফারেন্স ডিউ টু দ্য নাম্বার অফ। এইটার ব্যাপারে একটা স্পেশাল ফিচার বলতে পারবি এই অ্যাটমটা? It is the only atom which does not contain any neutron. Normal hydrogen. একমাত্র অ্যাটম যার মধ্যে কোনো নিউট্রন নেই। বোঝা গেছে? হ্যাঁ, এইটাই। এইবার আমরা যেটা দেখি, আমাদের নেচারে যত এলিমেন্ট আছে তারা মিক্সচার অফ আইসোটোপস হয়। তার মধ্যে একটা খুব বেশি অ্যাবান্ডেন্ট হয়, ওয়ান অফ দেম ইজ ইউজুয়ালি ভেরি মাচ অ্যাবান্ডেন্ট, আদার্স আর ইন ট্রেস অ্যামাউন্ট। এদিক দেখছে ওদিক দেখছে, তুই নেক্সট দিন থেকে এখানে বসবি। এই দুটোই অনেক কম, ঠিক আছে? এবার দেখ, আচ্ছা দেখ, তোর এখানে মাসের ডিফারেন্স হচ্ছে, ইলেকট্রনের সংখ্যার ডিফারেন্স হচ্ছে না। ইলেকট্রনের উপর কি ডিপেন্ড করে? ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে কি? ভ্যালেন্স শেল ইলেকট্রন কতগুলো আছে,
তার মানে কি ভ্যালেন্সি ডিপেন্ড করে। তাহলে যদি এদের ইলেকট্রনগুলো সেম সেম হয় তাহলে এদের ভ্যালেন্সি সেম হবে, এদের কেমিক্যাল প্রপার্টিজ এক্স্যাক্টলি সেম হবে। কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড করে তার মাসের ওপর, তার সাইজের ওপর, তার ডেন্সিটির ওপর, লাইক মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, সলিউবিলিটি। বুঝতে পেরেছিস? তাহলে এদের যেহেতু মাসটা আলাদা তাই এদের ফিজিক্যাল প্রপার্টিজের ডিফারেন্সটা হয়। দ্যাট ইজ ওয়াই আইসোটোপস they differ in physical properties but they have exactly same chemical properties. দেখ জায়গাটা দেখ, chemical properties of isotopes of the same element are similar. Why? Because chemical properties are dependent on the electronic configuration of the atoms. Electronic configuration same, তাই chemical properties same, মানে same valency হলো। physical properties are same, are of the same element are different কেন? They are dependent physical constants বা physical properties are dependent on their masses. তাই মাসটা যদি ডিফারেন্ট হয় তার মানে মাস নাম্বারটা ডিফারেন্ট, তাই জন্য মাস ডিফারেন্ট, তাই জন্য তাদের ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট। ঠিক আছে? এক্সাম্পলস অফ আইসোটোপস, প্রত্যেকটা এলিমেন্টের আইসোটোপ আছে, কারুর বেশি আছে কারুর কম আছে, কারুর দুটো আছে কারুর 10টা আছে, 10 রকম আইসোটোপ, 3। ঠিক আছে? দেখ হাইড্রোজেনের 3টে, তোর যেগুলো আছে তুই সেই এক্সাম্পলগুলো চোখ বোলাবি, তাহলেই হবে মোর দ্যান এনাফ। বিশেষ করে ইউরেনিয়াম, ক্লোরিন এইগুলো তোর লাগবে। এইবার লাস্ট যে কোশ্চেনটা, আমি লাস্ট টপিক আজকে, অ্যাটমিক মাস অফ ক্লোরিন ইজ দ্য ফ্র্যাকশন অ্যান্ড নট আ হোল নাম্বার। তার কারণটা কি? আমরা দেখ, ধর এখানে তুই হাইড্রোজেনের একটা স্যাম্পল নিচ্ছিস, এখানে এটা পুরো হাইড্রোজেন আছে, ধর এটা একটা গ্যাস সিলিন্ডার হাইড্রোজেন আছে, তার মধ্যে 99.998% ধর এটা 1H1 আছে, বাকি দুটো লাইক 0.001% বা 2%, ওটা নেগলিজিবল। তাহলে আমার এখানে বেশিরভাগ যদি 1H1 থাকে আমি কি বলবো? এটা 1H1, তাহলে এটা 1 মাসই আমি ধরবো। এইটাই হয় কি, one of the isotopes in the mixture is most abundant and others are found in traces, তাই আমরা সেগুলোকে নেগলেক্ট করি। ক্লোরিনের ক্ষেত্রে কি হয়ে গেল, সেটাকে নেগলেক্ট করা যায় না, বিকজ ক্লোরিনের যেটা থাকে Cl35:Cl37, এই রেশিওটা খুব একটা খারাপ নয়, 75-25%, 3:1 রেশিওতে। তার মানে ইন এভরি স্যাম্পল অফ ক্লোরিন, for every 3 atoms of Cl35 there will be 1 atom of Cl37। তাহলে তোকে এখানে কি করতে হবে? অ্যাভারেজ মাস নিতে হবে, কিন্তু সেটা কিরকম অ্যাভারেজ? এমনি অ্যাভারেজ করলে হবে না, লাইক কেউ যদি বলে 35 + 37/2, সেটা ভুল হবে, কেননা 3টে আছে 35, একটা আছে 37, তাহলে এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মাস, ওয়েটেড অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ ক্লোরিন। ঠিক আছে? 3টে আছে 35, একটা আছে 37, মানে টোটাল মাস অফ অল দ্য 4 অ্যাটমস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাটমস, দিস কামস টু 35.5। বোঝা গেছে? তাই জন্য ক্লোরিনের হচ্ছে ফ্র্যাকশনাল অ্যাটমিক মাস। এইটা এখানে হিসাবটা লিখে রাখ, আমি অঙ্ক দেব, ওইখানে নিচেই এটা লিখে রাখ। হ্যাঁ হাইড্রোজেনে হয়তো 1.008 করে লেখা আছে তো, হ্যাঁ ঠিক আছে, তাই লিখতে হবে না। ঠিক আছে? দীক্ষিত বুঝেছিস? জ্বর কেমন আছে? জ্বর আছে এখনো? ঠিক আছে, রেস্ট নে, চল রাখলাম, বাই। বন্ধ করে দে।